বাঙালিয়ানা সায়ান্সের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ নির্বাচন বাংলাদেশের জন্য হয়ে উঠেছে মহা গুরুত্বপূর্ণ। একটি পক্ষ নির্বাচনে কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বের করার প্রচারকেই করেছে হাতিয়ার। শুধু হাম নয়, অন্তর্বর্তী সরকারের আমলে কেনা হয়নি শতভাগ মৃত্যু নিশ্চিত জলাতঙ্কের ভ্যাকসিন। অন্য ভ্যাকসিনের ভবিষ্যৎ শঙ্কায়। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন চলমান রয়েছে তাতে উন্নয়ন, কর্মসংস্থান, তারুণ্যের ভবিষ্যৎ নেতাদের মুখে এসব কথা খুব বেশি শোনা যাচ্ছে না। এর চেয়ে বেশি শোনা যাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন তার চেয়ে অনেক বেশি গুণ বাক্য ব্যয় করেছেন কথিত বাংলাদেশিদের আক্রমণ করতে গিয়ে। এই কথিত বাংলাদেশিদের বাদ দিয়ে গিয়ে ৯০ লাখ ভোটারকে ভোট বঞ্চিত করেছে কেন্দ্র সরকার। বছরের পর বছর ধরে বিজেপি এই কথিত অবৈধ অভিবাসীদের নিয়ে রাজনীতি করছে, অথচ বছরের পর বছর কেন্দ্র সরকারে থাকলেও এটি তারা আটকাতে পারেনি। তবে এবার পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে ভাষা এবং সংস্কৃতির ওপর আক্রমণ ভাষায়। দিল্লি পুলিশ এই কথিত অনুপ্রবেশকারী ধরতে বাংলা ভাষার অনুবাদক নয়, বাংলাদেশি ভাষার অনুবাদক নিয়োগ দিয়েছে। অর্থাৎ কেন্দ্র সরকার বলতে চায় বাংলা ভাষা মূলত বাংলাদেশের ভাষা। ২০২৪ সালের আগস্টের সরকার পতনের সাপেক্ষে শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর দুই দেশের সম্পর্কে এমনিতেই ফাটল দেখা গেছে। আর বর্তমান পরিস্থিতিতে শুধু দিল্লি নয়, পশ্চিমবঙ্গ ও আসামের নির্বাচন ঢাকার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির অত্যন্ত প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা দিয়েছেন, যদিও পশ্চিমবঙ্গতেও বিজেপি সরকার গঠন করতে পারে। দুই রাজ্য থেকেই কথিত মিয়া মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে। সুতরাং আরেকটি শরণার্থী সংকট আসা অসম্ভব নয়। যা সামাল দেওয়ার সক্ষমতা বাংলাদেশের আছে কিনা সে প্রশ্নও রয়েছে। বাংলাদেশে যখন হামের প্রাদুর্ভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তখন জলাতঙ্কের টিকার সংকট নিয়ে সেভাবে আলোচনা নেই। কিন্তু জলাতঙ্ক একটি মরণ ব্যাধি, যেখানে মৃত্যুর হার শতভাগ। এই ভয়াবহ রোগে বাংলাদেশে মৃত্যুর ঘটনা তেমন নেই, কারণ শক্তিশালী টিকা ব্যবস্থা। তবে এই সুদিন খুব বেশি নাও থাকতে পারে, কারণ দেশে শুধু হামের টিকা কেনা হয়নি এমনটি নয়, কেনা হয়নি জলাতঙ্কের টিকাও। একদিকে যখন সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকার সংকট, তখন সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় থাকা হাম সহ অন্যান্য টিকার মজুদ কতটা আছে তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন দেশে জলাতঙ্ক সহ কোনো টিকারই সংকট নেই, তবে বাস্তবতা ভিন্ন বলেই খবর পাওয়া যাচ্ছে। জলাতঙ্কের দুটি টিকা রয়েছে, একটি হচ্ছে ARV বা অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, অন্য ভ্যাকসিনটি হচ্ছে RIG বা র্যাবিস ইমিউনোগ্লোবুলিন। এতে আগে থেকে তৈরি অ্যান্টিবডি থাকে, যা কামড় খাওয়া মানুষের দেহে সরাসরি ভাইরাসের বিরুদ্ধে তাৎক্ষণিক সুরক্ষা দেয়। কুকুরের কামড় একটু বেশি ক্ষত তৈরি করলে RIG ভ্যাকসিন দেয়া হয়। বাংলাদেশে এই দ্বিতীয় ধরনের ভ্যাকসিনেরই তীব্র সংকট রয়েছে, কারণ সরকারিভাবে এটির কোনো সরবরাহ নেই। একটি জেলা হাসপাতাল সংশ্লিষ্টরা জানাচ্ছেন প্রতিদিন গড়ে ৩০ জন মানুষে বিড়াল কিংবা কুকুরের কামড় খেয়ে হাসপাতালে আসেন টিকা নিতে, কিন্তু সরকারি টিকা সেভাবে পান না। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে কোনো টিকাই দেয়া হয় না। যারা অর্থ ব্যয়ে সক্ষম তারা দোকান থেকে কিনে টিকা দিচ্ছেন। এদিকে ইপিআই এর অধীনে থাকা ৯টি টিকার যে সামগ্রিক মজুত, সেখানে ঘাটতি আছে।
ঢাকার মহাখালীতে ইপিআই অফিস সূত্রে জানা গেছে তাদের গুদামে আসলে টিকার মজুত শেষ। বিষয়টি নিয়ে কথা বলতে চাইলে ইপিআই কার্যালয়ের কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা স্বীকার করেন টিকার মজুত শেষ। তিনি বলেন, নিয়ম হচ্ছে সারা দেশে টিকার যে চাহিদা আছে সেগুলো সরবরাহ করতে হবে, কিন্তু এগুলো বাদ দিয়েও অন্তত ৩ মাসের আলাদা স্টক রাখতে হবে। এটাকে আমরা বলি বাফার স্টক। এই বাফার স্টকটা নেই। ইপিআইয়ের অধীনে ৯টি টিকা দেয়া হয়। এর মধ্যে বেশ কয়েকটি টিকার মজুত একেবারে শূন্যের কোঠায় নেমে এসেছে। একটি মাত্র টিকার মজুত আছে ডিসেম্বর মাস পর্যন্ত। বাংলাদেশে সমস্যা যে শুধু টিকা নিয়ে হয়েছে তা নয়। এই টিকা কার্যক্রমে টাকার সংকট এমন পর্যায়ে গিয়েছে যে সারা দেশে যারা টিকা পরিবহন করেন তাদের বেতনও বন্ধ প্রায় ১০ মাস। এর পেছনে মূল কারণ হিসেবে উঠে আসছে স্বাস্থ্য খাতে ওপি বা অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়া। অন্তর্বর্তী সরকারের সময়ে ওপি বন্ধ হয়ে যাওয়ার পর তারা টিকা খাতে একেবারেই বরাদ্দ রাখেননি। ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার শনিবার পাকিস্তানে যাচ্ছেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। সেখানে তারা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনা করতে পারেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ইরান আলোচনা করতে আগ্রহী। তিনি আরও জানান, আলোচনা এগুলে পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগেই জানিয়েছেন, তিনি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও ফিল্ড মার্শাল আসিম মুনির সহ পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন আরাগচি। যুক্তরাষ্ট্রে ১০ দিন ধরে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের লাশ উদ্ধার করেছে পুলিশ। জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। আর বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন। এ ঘটনায় হিশাম আবু ঘরবে নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে। নাহিদা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত জানান, মার্কিন পুলিশ তাকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে তিনি জানান, সন্দেহভাজন ব্যক্তির বাসার ভেতর রক্তের মাঝে পাওয়া মানবদেহের একটি অংশের ডিএনএ পরীক্ষার পর নাহিদার সঙ্গে তার মিল পাওয়া গেছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল সূচকের উত্থানের মধ্য দিয়ে সাপ্তাহিক লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বাজার মূলধন বেড়েছে ১,৯১৯ কোটি টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে। সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ০.২৮% বা ১,৯১৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬,৮৭,৫৫০ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬,৮৫,৬৩১ কোটি টাকা।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 2026 বিশ্বকাপ ফাইনালে টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। ফিফার অফিসিয়াল রিসেল সাইটে ফাইনালের 4টি টিকিট বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে, যার প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় $23 লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 28 কোটি 21 লাখ টাকা। আগামী 11 জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ্বকাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 19 জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। সেখানকার গ্যালারির নিচতলার 124 নম্বর ব্লকের 45 নম্বর সারিতে গোলপোস্টের পেছনের 33 থেকে 36 নম্বর আসনগুলোর প্রতিটির দাম হাঁকা হয়েছে $22,99,998। ফিফা তাদের এই রিসেল বা বিনিময় প্ল্যাটফর্মে টিকিটের দাম নিয়ন্ত্রণ করে না, অর্থাৎ বিক্রেতা ইচ্ছে মতো দাম হাঁকাতে পারেন। তবে প্রতিটি লেনদেন থেকে বড় অঙ্কের লভ্যাংশ পায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। টিকিট বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে 15% এবং বিক্রেতার কাছ থেকে 15% কমিশন নিয়ে থাকে ফিফা। সে হিসাবে এই 4টি টিকিট শুধু নির্ধারিত দামে বিক্রি হয়, তবে শুধু কমিশন বাবদই ফিফার পকেটে যাবে প্রায় $26,99,000 বা 33 কোটি টাকার বেশি। বাঙালিয়ানা সায়ানহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।